আব্বা ঠিক সেই অর্থে দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেভাবে করে কাজ করে গেছেন একজন প্রকৌশলী হিসেবে, দুজনের এই যে যুদ্ধটা, এই যুদ্ধটার রেজাল্ট কিংবা ফলাফল আমরা তিনজন। আর আমার ক্ষেত্রেও আসলে বিষয় ছিল, যেহেতু আপা ডাক্তার, ভাইয়া ইঞ্জিনিয়ার, আমার জন্য আসলে এই কোটাটা ছিল না, আমার জন্য একটার কোটাও ছিল না এটা আসলে। এবং আমি তখন ঢাকা ইউনিভার্সিটির আইবিএ চান্স পাইনি, আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছিলাম, আমার ফেভারিট। এবং এটার পেছনে একটা কথা বলতে হবে যে যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট এলো, আপা ভীষণ স্টুডিয়াস একজন মানুষ। দেশের বাইরে থাকলেও তিনি প্রতি মুহূর্তে খবর নিতেন যে আমাদের পড়াশোনা কেমন হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আসলে আম্মা আমাদেরকে পরিচালিত করতেন। তো একটা একটা লম্বা নম্বরের ব্যবধান বলবো, মানে 13 কিংবা 15 নম্বরের জন্য আসলে স্ট্যান্ড ছুটে যায়। তো পরে যখন আব্বা জানতে পারেন হি ইজ দি পার্সন যে আসলে কাজ ছিল, তখন আই ওয়াজ ডিসাইডেড আসলে উনি যেটা চান কিংবা যে সাবজেক্টস উনি আসলে চান আমি পড়ি, আমি সেই সাবজেক্টসেই যাই। তো পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ছেড়ে আইবিএ তে ভর্তি হয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এবং আলহামদুলিল্লাহ আমার পড়াশোনার জার্নিটা সুন্দর ছিল। আর পরবর্তীতে আসলে যে অংশে আমি কাজ করছি সেটাও ছোটবেলা থেকে কাজ করছিলাম। যখন আমি ইন্টারমিডিয়েটে ছিলাম পকেট মানির জন্য কাজ করতাম, কিন্তু সেটাই যে আস্তে আস্তে আসলে এত দূর পর্যন্ত আসবে সেটাও জানতাম না। কোনটা ঠিক হতে পারে, কোনটা ঠিক হওয়া উচিত সেটাও বলেন। এবং আমি যদি আমার পরিচয়ের কথা বলি, একজন অভিনেতার চাইতো আমার অনেক বড় পরিচয় হচ্ছে আমি আসলে একজন মামাস বয়। সবসময় আসলে ওনার সাথে লেগে থাকি, ঝগড়া করি, চিল্লাই, ভালো মন্দ সব ওনার সঙ্গে, এবং আমি ব্লেসড। এবং আমার কাছে জেনুইনলি একটা জিনিস মনে হয় যে আজকে তো অনেক বড় একটা সম্মান ওনাদেরকে জানানো হচ্ছে, এবং যে টাইটেলটা যে গর্বিনী মা, আমার কাছে গর্বিত সন্তান আমি, অ্যাজ বিকজ উনি আমার মা। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই গরবিনী মা সম্মাননার আয়োজককে, যিনি এত এত খ্যাতিমান মানুষের মাঝে আমার মতো অতি তুচ্ছ এবং নগণ্য মানুষকে এবং আমার মাকে এই অনুষ্ঠানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আসলে আমি সত্যি আপ্লুত এবং গর্বিত, একই সাথে আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানের অংশ হতে পেরেছি। আসলে আজকে যে আমি এখানে এসেছি, আমার এই যাত্রা পথটা সহজ ছিল না। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আমাকে আজকের অবস্থানে আসতে হয়েছে। আর এই যাত্রাপথে সবসময় সঙ্গী ছিল আমার মা। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই বড় হবার পেছনে মায়েদের অবদান থাকে, তবে আমার গল্পটা একটু ভিন্ন। আমার মা কিন্তু নিরক্ষর, আমার মা নিজের নামটাও লিখতে পারে না। আমার মনে আছে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন আমাদেরকে উপবৃত্তি দেওয়া হতো হাতে হাতে। মা স্বাক্ষর করতে পারতো না বলে কিংবা এক এক সময় এক এক রকম সিগনেচার হতো বলে আমাকে উপবৃত্তি দিতে চাইতো না। যারা অফিসাররা আসতেন আমাকে উপবৃত্তি দেওয়া হতো না। তো কখনো কখনো এমন হয়েছে হয়তো বিশেষ বিবেচনায় সবার শেষে আমাকে উপবৃত্তি দেওয়া হতো। আমরা সবার শেষে মা মেয়ে বাড়ি ফিরতাম। মা তখন মনে মনে চাইতো যে আমার মেয়েটা যেন ভবিষ্যতে এরকম বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, যেন সে উচ্চশিক্ষা লাভ করে মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকের আমি যতটুকু হয়েছি মা বাবা চেয়েছিলেন বলেই। আমি যখন প্রাথমিক মাধ্যমিকে পড়ি আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পেট পুড়ে খাওয়া হতো না। আমরা 5 বোন 1 ভাই। তখন এক বোনের বিয়ে হয়েছে, আমরা 4 বোন। তো আমার মা তখন অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে সেখানে মাকে যে খাবারটা দেয়া হতো মাকে একটু রেখে দিত। আমি তখন ছোট, আমি এক সময় দিনের যে কোনো সময় মায়ের কাছে যেতাম। মা তখন বাড়ির গিন্নিকে বলতেন যে ওই প্লেটে যেন আর একটু ভাত দেয়। আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় মেডিকেল কলেজে 30%, শতকরা 30% ছিল ছাত্রী, এবং সেটাও তখন কোটার মাধ্যমে রাখতে হতো, কারণ মেয়েরা ছেলেদের সাথে কম্পিটিশনে পারতো না। আর আজকের স্ট্যাটিস্টিক যদি আপনাদের দেই, এই বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির কাজ মাত্র শেষ করলাম, সেখানে মেধায় কম্পিট করে 63% মেয়ে আর 37% আমরা এখন সংখ্যালঘু টোটাল মেডিকেল কলেজগুলোতে। এইটাও প্রমাণ করে আমাদের দেশের নারীরা বিগত বছরগুলোতে, বিগত দশকগুলোতে কত দূর এগিয়েছে। 30 বা 35 বছর আগে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে মাতৃমৃত্যুর হার এতটুকু কমে এসেছে। এবং এই কৃতিত্ব আমি এই জন্য উল্লেখ করছি যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আসলে তো তার মূল কাজ চিকিৎসা শিক্ষা দেওয়া। আমি আমার জীবনের যতটুকু অ্যাচিভ করেছি আমি সবসময় মনে করি আমার মা দোয়া ছিল, আমার বাপেরও দোয়া ছিল। আমার বাপ একটা কথা বলতেন, যদি অন্যায় না করো ইউ উইল বি রিওয়ার্ডেড। আমি আমার ফাদারের কথা খুব বেশি মনে করি, কারণ উনি স্বল্প আয় সরকারি চাকরি করতেন। উনি রিটায়ার করছেন ডিস্ট্রিক্ট অ্যানিমাল হাজবেন্ডারি তৎকালীন অফিসার।
আমাদের সব ভাই বোনকে যদ্দূর সম্ভব মানুষ করে গেছেন। মায়ের সম্বন্ধে গল্প খুব বেশি বলতে আমি চাই না। আপনারা যখন হজে যান বা ওমরায় যান, মায়ের কথা মনে করেন কখন? যখন সাফা মারওয়াতে আপনারা ওই যে রাইচুয়ালটা করেন, বিবি হাজেরা তার বাচ্চার জন্য পানির জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়িয়েছে। এর সাথে বড় উদাহরণ আমার কাছে নেই। মায়ের যে সন্তানের প্রতি একটা স্যাক্রিফাইস, যে আমার সন্তান যেখানে থাকুক, দ্যাটস মাই সান, আপনাদের মনে আছে, অনেকেরই হয়তো অনেকে ওই গল্পটা জানেন, আমি তবু বলছি, ইটস আ বিবলিক্যাল স্টোরি, আমাদের কোরআনের স্টোরি। হযরত সুলাইমানের কাছে দুজন মহিলা আসলেন একটি সন্তানের দাবিতে। হযরত সুলাইমান, আপনি জানেন, তিনি ন্যায়পরায়ণ, ন্যায়ের জন্য বিখ্যাত প্রফেটদের মধ্যে। উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে কিভাবে বিচার করবো, উনি কিছুতেই বুঝতে পারছিলেন না কিভাবে নির্ণয় করবো এই দুই মহিলার মধ্যে কার সন্তান আমার সামনে। তখন সুলাইমান আলাইহিস সালাম তার পাশে যে জল্লাদ তাকে ডেকে নিয়ে আসলেন, বললেন আমি তো কিছু করতে পারছি না, এই সন্তানকে দুই ভাগ করো, দুই ভাগ করে দুজনকে দিয়ে দেবো। যখন জল্লাদ বাচ্চাটাকে শুয়ে তলোয়ার উঠালো, তখন একজন এসে বললেন যে আপনি বাচ্চাটাকে ওকে দিয়ে দেন, হি ইজ নট মাই চাইল্ড। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন হি ইজ দ্য মাদার, কারণ আমার মা ওই সময়টা